আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 ও 28 ব্যাচের শিক্ষার্থীরা অর্থাৎ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা উপস্থিত হয়েছি তোমাদের সামনে তোমাদের জেনারেল ম্যাথের খুবই সুন্দর এবং সহজ একটা অধ্যায়কে নিয়ে। বাট এটা নিয়ে আমরা অনেকেই ভয় পাই। পরিমিতি এই শব্দটা শুনতেই আমরা অনেকেই ঘাবড়িয়ে যাই। তো আমরা আজকে চেষ্টা করব এই চ্যাপ্টারটাকে এত সুন্দর করে সহজ করে সাজানোর এবং তোমাদেরকে বোঝানোর, যাতে করে এটা নিয়ে পরবর্তীতে আর কোনো ভয় বা ভীতি না কাজ করে। তাহলে আসো শুরু করে দেই। তো প্রথমেই দেখো পরিমিতি। প্রথমে আমরা যে অংশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পার্ট 1 মানে 16.1 এই অংশটা নিয়ে। তাহলে প্রথমেই আসো দেখো পরিমিতি এই অংশটা নিয়ে যদি আমরা একটু বলতে চাই, তাহলে পরিমিতির শুরুতেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পরিমিতির সূত্রগুলা খুব সুন্দর করে বুঝতে হবে এবং সেটা মনে রাখার জন্য আমাদেরকে যে কোনো ওয়েতে যাতে আমরা মনে রাখতে পারি সেই ধরনের আমাদের প্রচেষ্টা চালাতে হবে। ওকে, আসো শুরু করি। প্রথমেই দেখো আমরা পরিমিতির 16.1 এর যে পার্টটা আছে সেটা হচ্ছে ত্রিভুজ। দেখো ত্রিভুজ, খেয়াল করো। ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের আমরা প্রথম যে সূত্রটাই জানি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের মধ্যে একটা লম্ব থাকবে একটা ভূমি থাকবে, লম্বটাকে আমরা আরেকটা নামে বলে থাকি সেটা হচ্ছে উচ্চতা। খেয়াল করো। তাহলে এ বি সি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই বি কোণটাকে সমকোণ বিবেচনা করলে তাহলে বিসি বাহুটা হচ্ছে আমাদের ভূমি এ ধরে নিলাম আমরা, এবং উচ্চতা এটাকে আমরা বি ধরে নিলাম। তাহলে সেই ক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজের জন্য ক্ষেত্রফলের সূত্রটা হবে হাফ ইনটু ভূমি ইনটু হচ্ছে উচ্চতা। তাহলে এখান থেকে আমরা যদি শর্টকাটে এটাকে মনে রাখতে চাই, হাফ ইনটু এ ইনটু বি, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা খুব সহজে এটা মনে রাখতে পারবো। বাট সমকোণী ত্রিভুজ থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে পিথাগোরাস। দেখো পিথাগোরাস সাহেব আমাদেরকে একটা উপপাদ্য প্রদান করছিলেন, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্বতার স্কয়ার। তাহলে এই দুইটা জিনিস আমরা মনে রাখবো এখান থেকে। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, আর একটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝতে পারছি আমরা এতটুকু? ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এরপরেতে যাই। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যদি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে একটা ত্রিভুজের দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত যে কোনো একটা কোণ দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা খুব সহজেই নির্ণয় করতে পারি। তাহলে এখানে এ বি সি হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। যে ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য, একটা এ একটা বি একটা সি আমরা ধরে নিছি। তো সেই ক্ষেত্রে যদি হচ্ছে আমরা যে কোনো একটা কোণ বিবেচনা করি, যে এই বি এর ক্ষেত্রে যদি আমাদের থিটা কোণ দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ইনটু, দেখো এই কোণের সাথে সংশ্লিষ্ট বাহু একটা হচ্ছে এ আর একটা হচ্ছে সি, তাহলে সেই ক্ষেত্রে এ ইনটু সি এবং এদের মধ্যবর্তী কোণ যেটা থাকবে সেই কোণের সাইন থিটা। এখন আমরা এই যেটাকে লিখতে পারি একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি আমাদের যে কোনো দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত যে কোনো একটা কোণ দেওয়া থাকবে, তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র। ওকে, এখানে এ এবং সি বাহু না থেকে অন্য যে কোনো দুইটা বাহু দেওয়া থাকতে পারতো, তাহলে ওই দুইটা বাহুর জন্য তাদের অন্তর্ভুক্ত যে কোণটা হইতো সেটাকে আমরা বলতাম কি এই সাইনের, অর্থাৎ ওই কোণটার সাইন। বুঝাইতে পারছি? ওকে, নাও আমরা সেকেন্ড সূত্রতে যাই।
থার্ড সূত্রতে দেখো, থার্ড সূত্রের মধ্যে আছে যদি একটা ত্রিভুজের তিনটা বাহুই আমাদেরকে দেওয়া থাকে, আমরা ইমাজিন করি একটা এবিসি ত্রিভুজ, এ বি এবং সি। তো এই ত্রিভুজের তিনটা বাহু, একটা এ ধরে নিলাম, একটা বি ধরে নিলাম, আর একটা সি ধরে নিলাম। তাহলে এরকম যদি আমাদের তিনটা বাহু দেওয়া থাকে, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা একটা বিষমবাহু ত্রিভুজ। কোন ধরনের ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। ওকে, তাহলে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রথমেই এক কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ত্রিভুজের পরিসীমা যদি নির্ণয় করি, পরিসীমা, এই পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে এখান থেকে যদি বলি অর্ধ পরিসীমাটা কি আসবে বলতো? অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা s সমান a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তাহলে এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। এখন ফাইনালি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি যদি হয়, অর্থাৎ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এর এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এ বি এবং সি এরা হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য, এবং এস কি ছিল বলতো? এস ছিল হচ্ছে অর্ধ পরিসীমা। বুঝতে পারছি? ওকে, ডান। নাও এরপরে সূত্রে যাব। এরপরে আমাদের আরেকটা অনেক বেশি ব্যবহৃত একটা সূত্র, এবং যেটা দিয়ে আমরা অনেক ম্যাথ করবো ইনশাল্লাহ। দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা বিশেষ উক্তি আছে, সেটা হচ্ছে সমবাহু, অর্থাৎ যে ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুই পরস্পর সমান তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আরেকটা সুন্দর উক্তি আছে, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ হচ্ছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। কেন বলতো? কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল, অর্থাৎ তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তিনটা বাহু যদি সমান হয়, তাহলে তাদের তিনটা কোণও পরস্পর কি হবে? সমান হবে। তো সেই ক্ষেত্রে তিনটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় এবং তিনটা কোণই যদি পরস্পর সমান হয়, তাহলে সেইখান থেকে একটা কোণের মান 180 ডিভাইডেড বাই কত? এটা লেখা যায় 180 ডিভাইডেড বাই 3, দ্যাট মিন্স কত? 60 ডিগ্রি। দেখো, তার মানে প্রত্যেকটা কোণের মান কত? 60 ডিগ্রি। তাহলে যেহেতু প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি হচ্ছে নিজে একটা সূক্ষ্মকোণ, যার কারণে এই সমবাহু ত্রিভুজকে বলা যাবে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে, দেখো, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ বিবেচনা করি, দেখো এইখান থেকে একটা লম্ব, যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব টানা হয়, তাহলে লম্বটা যে মধ্যবিন্দুতে পৌঁছাবে সেখানে ওই অপর বাহুটা কি হবে? সমদ্বিখণ্ডিত হবে। অর্থাৎ পুরো অংশটা ছিল আমাদের এ, বাট এই যে বিডি যে অংশটা সেটা হয়ে গেছে a বাই 2। তো সেই ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করো, তাহলে আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে ফাইনাল যে ফর্মুলাটা দাঁড় হবে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি সমবাহু ত্রিভুজ হলে তার ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু হচ্ছে বাহু স্কয়ার। দেখো, এটা আমাদের খুবই বহুল পরিচিত একটা সূত্র, এবং এটা আমরা অনেকবার ব্যবহার করব। ঠিক আছে? তো এটা আমাদেরকে সবাইকেই মনে রাখতে হবে। বুঝতে পারছি? ওকে, এই চ্যাপ্টারের অর্থাৎ 16.1 এর জন্য লাস্ট সূত্র, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বলো তো, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দুইটা বাহু সমান যদি হয় এরকম ত্রিভুজ, খেয়াল করো, এ বি সি আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ চিন্তা করছি, যার সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি, এবং অসমান বাহুটাকে আমরা বি দ্বারা প্রকাশ করেছি। একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে অসমান বাহুর একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে ভূমি। এই অসমান বাহুটাকে কি বলা হয় বলতো? ভূমি। তো আমরা যদি কখনো সমদ্বিবাহু ত্রিভুজ শব্দটা পাই এবং সেখানে বলে দেয় যে ভূমির মান এত, দ্যাট মিন্স আমাদেরকে বুঝতে হবে যে অসমান বাহু, অর্থাৎ ভূমির মান যে বলতেছে সেটা হচ্ছে অসমান বাহুর মান।
ওকে, বুঝতে পারছি? তাহলে খেয়াল করো, এইটা এই সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা আমরা ক্যালকুলেশন করলে ফাইনালি যে সূত্রটা পাই সেটা হচ্ছে ত্রিভুজ অফ এবিসি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে b/4, বলো তো বি কি ছিল? বি হচ্ছে ভূমি, দ্যাট মিন্স অসমান বাহু। তাহলে b/4 ইন্টু √4a² মাইনাস b²। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। এটাও আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র। ওকে, এই ছিল আমাদের সূত্রের আলোচনা আমাদের 16.1 অর্থাৎ পরিমিতির ফার্স্ট পার্টের জন্য। তাহলে আসো আমরা একটা দুটো ম্যাথ করি। পরিমিতির প্রথম অংশের আমরা প্রথম যে ম্যাথটা করব খুবই সহজ এবং মজার একটা ম্যাথ, এটা তোমাদের বইয়েরই একটা ম্যাথ। দেখো প্রশ্নে কি বলেছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে গুড, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ বলতেই আমরা যে প্রথম শব্দটা পাবো সেটা হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান। যে ত্রিভুজের দুইটা বাহু সমান। তো আমরা এবিসি যদি সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ চিন্তা করি তাহলে এই দুইটা বাহু ধরে নিলাম এ এবং অসমান বাহুকে আমরা ধরে নিলাম বি। এতটুকু ক্লিয়ার? এখন আসো প্রশ্নে আসো কি বলছে, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলছে ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? একটু খেয়াল করো তো, সমান সমান বাহুকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? এ। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আগে প্রথমে আসো কি কি দেওয়া আছে সেটা একটু প্রকাশ করি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভূমির দৈর্ঘ্য, তাহলে আমরা যদি বলি দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখো, কি কি দেওয়া আছে? দেওয়া আছে বি। বি কেন বললাম বলতো? ভূমির দৈর্ঘ্য। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের জন্য আমরা ভূমির দৈর্ঘ্যকে আমরা বি দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে বি সমান 60 সেন্টিমিটার দেওয়া আছে। আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ সেন্টিমিটার, দ্যাট মিন্স সেন্টিমিটার তার স্কয়ার। তাহলে আমরা কি জানি, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? b/4 ইন্টু √4a² মাইনাস b²। এতটুকু আমরা সবাই জানি না? এতটুকু আমরা সবাই জানি। এখন আমরা জাস্ট মানগুলা বসাবো। তাহলে ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে বলতো? ক্ষেত্রফলের মান দেওয়া আছে 1200। তাহলে 1200 ইকুয়ালস টু বি এর মান কত দেখো তো? 60। তাহলে 60 ডিভাইডেড বাই 4 ইন্টু √4a²। মান কি দেওয়া আছে? না, a² মান আমরা বের করব, মাইনাস b²। বি বলতে কত বলতো? 60। তাহলে 60 তার স্কয়ার। এখন আমরা একটু ক্যালকুলেশনে যাই। দেখো এটা দ্বারা কাটলে আমরা কত পাই বলতো? 4 × 60 15। ওকে, একটু শর্টকাট করি তাহলে ফাইনালি মানটা কেমন হয়। দেখো ফাইনালি মানটা যদি আমি বলি, দেখো এই পাশে 15 হচ্ছে গুণ আকারে আছে, তাহলে এই পাশে নিয়ে আসলে সে কি হবে বলতো? ভাগ। তাহলে আমরা একটু ভাগ করে দেখি কত হয়। 1200 ভাগ হচ্ছে কত? 15, 80, 80। ওকে, আর এই পাশে থাকতেছে হচ্ছে আমাদের √, কত? 4a² মাইনাস 60 স্কয়ারকে মানে 60 কে স্কয়ার করলে বলো তো কত হয়? 3 6 6 36 অর্থাৎ 3600, রাইট? ওকে, দেখো এই পাশে রুট যতক্ষণ থাকতেছে ততক্ষণ তো আমার ক্যালকুলেশন করতে প্রবলেম হচ্ছে। তাহলে এক কাজ করতে পারি, পরের লাইনে আমরা কি করতে পারি, এই পাশে রুটটাকে তুলে দেওয়ার জন্য এই পাশে স্কয়ার করে দিতে পারি, তাই না? মানে দ্যাট মিন্স উভয় পাশে যদি আমরা স্কয়ার করে দেই তাহলে এই স্কয়ারের জন্য এই রুটটা বাদ যাবে। আর 80 কে স্কয়ার করলে কত আসবে বলো তো? 8 8 64। দ্যাট মিন্স ফাইনালি ক্যালকুলেশন করলে এরকম আসে, দেখো 6400। তারপরে প্লাস, কেন প্লাস দিলাম জানো? এই যে মাইনাস 3600 এই পাশে নিয়ে আসলে কি হবে? প্লাস 3600 ইকুয়ালস টু 4a²। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি a² সমান কত লিখতে পারতেছি? দেখো 6400 যোগ হচ্ছে 3600, দ্যাট মিন্স
কত 10,000। ওকে 10,000। তাহলে a সমান কত বলতো? a সমান √10,000। দ্যাট মিন্স ক্যালকুলেশন করলে 100। এই যেটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। তার মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত পাওয়া গেছে বলতো? সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 100। এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। ওকে, দেখো তো কোথাও কারো কনফিউশন আছে নাকি? আশা করি কনফিউশন থাকার কথা না, কারণ এটা হচ্ছে আমাদের খুবই সহজ একটা ম্যাথ ছিল এবং সবগুলো দেওয়াই আছে। ঠিক আছে, ওকে। এই রিলেটেড আমরা আরেকটা এই চ্যাপ্টারের ম্যাথ দেখব, একটু ভিন্ন ক্যাটাগরির। দেখো, যেটা আমাদের পরীক্ষাতে খুবই বেশি আসে, খুবই বেশি। দেখো, অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি টেস্ট পেপার থেকে বা বিভিন্ন গাইড থেকে বিগত বছরের প্রশ্নগুলো দেখি, দেখবো যে এই ক্যাটাগরির ম্যাথ খুবই বেশি আসছে। ওকে, তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখো প্রশ্নটাকে পড়ি। প্রথমেই বলে নিছে সে একটা সমবাহু ত্রিভুজ। ওকে, একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়াইছে বলছে তো? বলো তো, 2 মিটার। তাহলে প্রথমে আমাকে একটা সমবাহু ত্রিভুজ আগে চিন্তা করতে হবে। তাহলে প্রথমেই আমি একটা সমবাহু ত্রিভুজ চিন্তা করি। ধরে নিচ্ছি এ বি এবং সি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের কন্ডিশন আমি যদি বলি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজ অফ এ বি সি এর জন্য বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিছি কত বলতো? এ। তাহলে সেই ক্ষেত্রে এর ক্ষেত্রফল কত আসবে বলতো? ক্ষেত্রফল আমরা বলতে পারি √3/4 ইন্টু হচ্ছে a স্কয়ার। নাও এটাকে 1 নাম্বার চিন্তা করলাম আমরা। ওকে, এরপরে কন্ডিশনে বলছে এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াচ্ছি। আচ্ছা, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমি 2 মিটার বাড়াই, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বলতো ত্রিভুজটা কিরকম হয়? এরকম, তাই না? এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইছি, তাহলে সেই ক্ষেত্রে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে a+2। এটা কত হবে? এটাও a+2, এটাও হচ্ছে a+2। তাহলে আমরা এটা ধরলাম ডি, ই এবং এফ। ওকে, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয়, তাহলে সেই ক্ষেত্রে এটাও কি একটা সমবাহু ত্রিভুজ না? সেই ক্ষেত্রে ত্রিভুজ অফ ডিইএফ, এই ত্রিভুজের জন্য আমরা বাহুর দৈর্ঘ্য পাইলাম a+2। তাহলে তার ক্ষেত্রে ক্ষেত্রফল কত বলতো? ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু হচ্ছে বাহু স্কয়ার। বাহু কত? a+2, এটা হচ্ছে তার স্কয়ার। না, এটা 2 নং চিন্তা করলাম আমরা। ওকে, এখন 1 আর 2 এর মধ্যে একটু বিবেচনা করো তো। আমাদের 1 নম্বর ত্রিভুজটা ছিল, মানে ক্ষেত্রফলটা ছিল এই ত্রিভুজের জন্য, তাই না? আর যদি 2 নাম্বার চিন্তা করি, 2 নাম্বার ত্রিভুজ যে ক্ষেত্রফলটা পাইছি সেটা কি? এই পুরা ডিইএফ, অর্থাৎ পুরা ক্ষেত্রফলটা না? দেখো, বলছে এর বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। অর্থাৎ দেখো তো, বাড়তি অংশ যদি বলা হয়, বাড়তি ক্ষেত্রফলের বাড়তি অংশটা যদি আমরা বলি, এই যে মাঝখানে অতিরিক্ত অংশটা, এটা কি আমাদের মাঝখানের অতিরিক্ত অংশটা না? এই অংশটা কি বাড়তি না? তাহলে সে অর্থে এই বাড়তি অংশের মান কত বলে দিছে বলতো? 6√3 পরিমাণ। তাহলে আমি এটা কি বলতে পারি আমরা, যে এই টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমরা মাইনাস করে দেই শুধুমাত্র আগের ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে কি আমরা ওই মাঝখানের যে অতিরিক্ত অংশের ক্ষেত্রফল সেটা পাবো না? আর সেই মানটা কত বলে দিছে? 6√3। তাহলে আমরা কি দেখো তো এই কথাটা বলতে পারি নাকি, যে শর্ত মতে আমাদের যে বড় ক্ষেত্রফলটা কত ছিল? √3/4 ইন্টু a+2 তার স্কয়ার মাইনাস ছোট যে ক্ষেত্রফল সেটা হচ্ছে √3/4 ইন্টু হচ্ছে a স্কয়ার সমান কত বলতো? 6√3 পরিমাণ বলে দিছে আমাদের। তাহলে এটাকে যদি আমরা সমাধান করতে পারি, তাহলে ফাইনালি আমরা a এর মান পেয়ে যাব, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমরা এই ক্যালকুলেশনটা আমরা অনেকেই বুঝতে পারি না, যে এত কঠিন ক্যালকুলেশন আমরা কিভাবে করব। তাহলে এটা খুব সহজেই করা যায়। আমরা √3/4 এই অংশটাকে যদি আগেই কমন নিয়ে নেই, তাহলে a+2 তার স্কয়ার মাইনাস এখানে একটা স্কয়ার সমান হচ্ছে 6√3।
আসো প্রথমেই এই অংশটা √3/4 এই পাশে গুণ আকারে ছিল, এই পাশে গেলে কি হবে বলতো? ভাগ। ওকে, তাহলে আগে এখানে সূত্রটা একটু ভাঙাই। a + 2 তার স্কয়ার, তাহলে a স্কয়ার, দেখো সূত্র অনুযায়ী 2ab, 2a বলতে a, b বলতে 2, তাহলে 2ab দ্যাট মিন্স 4a প্লাস b স্কয়ার, b বলতে 2 তার স্কয়ার মানে 4 মাইনাস a স্কয়ারটা, তাহলে 6√3। আর এই যে এখানে দেখো √3/4 যেটা গুণ আকারে ছিল, ওই পাশে গেলে কি হবে বলতো? ভাগ। আমরা ভাগ না করে গুণ করে দিলাম, যদি গুণ করি তাহলে ভগ্নাংশটা কি হবে বলতো? উল্টে যাবে, তাহলে 4 যাবে উপরে, নিচে আসবে কত বলতো? √3। তাহলে এই √3 অংশ বাদ দেওয়া যায়, আমরা এখানে স্কয়ার স্কয়ার বাদ দিতে পারি, তাহলে 4a প্লাস 4 ইকুয়ালস টু কত বলতো? 4 6 24, তাহলে 4a ইকুয়ালস টু কত? 24 মাইনাস 4, তাহলে 4a ইকুয়ালস টু হচ্ছে 20, a ইকুয়ালস টু কত বলতো? 20 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু হচ্ছে 5। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত পাইলাম? এক বাহুর দৈর্ঘ্য সমান 5, কি ছিল আমাদের? সেন্টিমিটার না এককটা কি ছিল বলতো? বর্গ মিটার, মিটারে ছিল, তাহলে মিটার, 5 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক বাহুর দৈর্ঘ্য। এখন আসো প্রশ্নটা এখান থেকে আমরা যদি এরকম ভাবে চিন্তা না করি, একটু ভিন্ন ভাবে চিন্তা করি। এখানে তো আমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখন বাহুর দৈর্ঘ্য তো আমরা নির্ণয় করলাম, কত আসছে বলতো? 5 মিটার। ওকে, ডান। এখন বাহুর দৈর্ঘ্য না নির্ণয় করে বলে যদি আমাকে এখানে বলে যে ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে আমাকে তোমরা বলো তো আমরা কোন ক্ষেত্রফলটা নির্ণয় করব? 1 নাম্বার সূত্র দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করব নাকি 2 নাম্বার? বলতে পারবা কেউ? তোমরা অনেকেই হয়তো বা ভাবতেছো আমরা 1 নাম্বার সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করব, অথবা অনেকেই ভাবতেছো হয়তো বা 2 নাম্বার দিয়ে ক্ষেত্রফল বের করব। এখন বলো তো কেন 1 নাম্বার দিয়ে বের করব, কেন 2 নাম্বার দিয়ে বের করব? আমাদের প্রশ্নে বলছে কি, দেখো তো, একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, তাহলে নির্দিষ্ট একটা সমবাহু ত্রিভুজ, সেটা কোনটা ছিল বলো তো? এই এ বি সি না? তাহলে অবশ্যই আমাদের কোনটা দিয়ে ক্ষেত্রফল বের করতে হবে বলো তো? এই 1 নাম্বারটা। বুঝতে পারছি? এখান থেকে আরেকটা জিনিস চাইতে পারে, বলো তো কি? বলতে পারে এই সমবাহু ত্রিভুজের পরিসীমা কত। তাহলে পরিসীমা যদি তুমি নির্ণয় করতে চাও, কি বলো তো? পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র জানে কি? 3a না? 3 বাহুর যোগফল, কারণ 3টা বাহু সমান সমবাহু। ওকে, ডান। এরপরের ম্যাথে যাব। দেখো, এটাও আমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা দিয়েও চাইলে সৃজনশীল বানানো যায়। এই প্রশ্নটাতে আমরা অনেক কিছু জিনিস শিখবো, বোঝার মতো অনেক কিছু আছে। দেখো, আগে প্রশ্নটা আমরা পড়ি। একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার এবং ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হয়েছে। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব। আমি প্রশ্নটা আরেকবার পড়ি। দেখো, প্রশ্নে কি বুঝাইছে? বলছে একটা নির্দিষ্ট বিন্দু আমরা ধরে নিলাম, সেটা নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে এই এ বিন্দু। এই এ বিন্দু থেকে দুইটা রাস্তা পরস্পর কত ডিগ্রি বলছে বলতো? 135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি কোণ তৈরি করে দুই দিকে যাত্রা করছে। আমরা ধরে নিলাম এইদিকে একটা, আরেকটা হচ্ছে এইদিকে ধরে নিলাম সাপোজ। তাহলে এ থেকে বি এর দিকে একটা রাস্তা, আর এ থেকে সি এর দিকে আরেকটা রাস্তা। এদের মধ্যবর্তী কোণ কত বলছে? 135 ডিগ্রি। ওকে, বলছে যদি তাই হয় তাহলে দুইজন লোক, একজন এ থেকে এ বি এর দিকে, আরেকজন এ থেকে সি এর দিকে এই বরাবর যাত্রা করছে। করলো, করার পর বলছে যে যদি প্রথম ব্যক্তির বা প্রথম একজন হচ্ছে 7 কিলোমিটার বেগে, তা আমরা ধরে নিলাম এই দিকে যে ব্যক্তি আসতেছিল সে 7 কিলোমিটার পার আওয়ার বেগে আসতেছে, আর ওইদিকে অর্থাৎ এ থেকে সি এর দিকে যে ব্যক্তি যাচ্ছে সে 5 কিলোমিটার পার আওয়ার বেগে ধরে নিলাম আমরা। কতটুকু বেগে বলছি বলতো? 5
আচ্ছা, এটা আমরা অন্য কোথাও লিখে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, নাহলে চিত্রে একটু। ওকে, আমরা এটার জন্য ধরে নিলাম সাপোজ এখানে রেখে রাখতেছি 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব। তাহলে যে ব্যক্তি কিনা 7 কিলোমিটার পার আওয়ার বেগে আসতেছিল, অর্থাৎ প্রতি ঘন্টায় 7 কিলোমিটার, সে 4 ঘন্টায় কত আসবে বলতো? 4 7 28। ওকে, আর যে 5 কিলোমিটার বেগে যাচ্ছিল সে 4 ঘন্টায় কত? 4 5 20, 20 কিলোমিটার গেছে। 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব, অর্থাৎ বি থেকে এই যে সি পর্যন্ত যে দূরত্ব, আমাদের কাছে কি চাওয়া হয়েছে বলতো? আমাদের কাছে আসলে এক্স্যাক্টলি চাওয়া হয়েছে বিসি সমান, সরি, আমাদের কাছে চাওয়া হয়েছে বিসি সমান কত। ওকে, তাহলে বিসি এর মান আমরা বের করব। বিসি এর মান বের করতে গেলে দেখো, আপাত দৃষ্টিতে যদি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হইতো, তাহলে আমরা চোখ বন্ধ করে এই বিসি কে কি বলতাম বলতো? অতিভুজ বলতাম। বাট এটা তো অবশ্যই সমকোণী ত্রিভুজ না। তাহলে এক কাজ করতে পারি, দেখো আমরা এই বি থেকে এ কে ডি পর্যন্ত এবং সি থেকে ডি পর্যন্ত যোগ করে দিয়ে আমরা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারি। এতে করে আমাদের লাভ হইলো কি? লাভ হইলো দেখো, ত্রিভুজ আমরা বি ডি সি যেটা পাইছি সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাই নাকি? এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন আমাদের হাতে যদি কোনোভাবে আমরা বিডি এবং অর্থাৎ এই বিডি বাহুর মান এবং সিডি বাহুর মান বের করতে পারি, তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্র অতিভুজটা বের করতে পারবো কিসের সাহায্যে বলতো? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। আমাদের টার্গেট, আমরা এখন এই বিডি বাহু বের করব। বিডি বাহু বের করার জন্য বিএ আমাদের এটা অলরেডি 28 আছে, তাহলে এ থেকে ডি পর্যন্ত বের করতে হবে, আর সি থেকে ডি পর্যন্ত। এটা যদি আমরা বের করতে যাই, দেখো এই অংশের মান যদি 135 ডিগ্রি হয় বলতো, বাকি এই অংশের মান কত হবে? আমরা জানি এ বিন্দুতে টোটাল উৎপন্ন কোণ হচ্ছে 180, যার মধ্যে অলরেডি এই বি এ সি মিলে উৎপন্ন করছে কত? 135। তাহলে আমরা ওই বাকি যে কোণটুকু সেটা আমরা কত বলতে পারি বলতো? 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি। ওকে, কত আসে? 5, আচ্ছা 45 ডিগ্রি। তার মানে এই কোণের মান কত? 45 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, 45 ডিগ্রি, 45। তাহলে সেই ক্ষেত্রে যদি এটা হয়, দেখো এখন আমরা ফাইনালি ত্রিভুজ অফ এডিসি, ত্রিভুজ অফ এডিসি, এটা একটা সমকোণী ত্রিভুজ হইছে, সমকোণী ত্রিভুজ। যদি তাই হয় তাহলে এই 45 ডিগ্রি কোণের সাপেক্ষে সিডি কে আমরা কি বলতে পারবো? সিডি হয়ে যাবে একটা লম্ব, আর এই অংশটা হয়ে যাবে একটা ভূমি। দেখো এখানে আমাদের অতিভুজের মান অলরেডি এই এডিসি ত্রিভুজের জন্য অতিভুজের মান কত দেওয়া আছে বলতো? 20। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অতিভুজ দেওয়া আছে, আমরা লম্ব বের করতে চাই। অতিভুজ এবং লম্বের সাথে আমরা জানি সম্পর্ক হচ্ছে সাইন অফ 45 ডিগ্রি সমান কত? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে সিডি ডিভাইডেড বাই অতিভুজের মান কত? 20। বলতো সাইন 45 এর মান কত? সাইন 45 এর মান কত বলতো? সাইন 45 এর মান দেখো, সাইন 60 এর মান কত? √3/2। সাইন 45 এর মান কত বলতো? আমরা একটু বের করে নিই। সাইন 45 1/√2, তাহলে সাইন 45 এর জন্য হচ্ছে 1/√2 ইকুয়ালস টু সিডি বাই কত? 20। তাহলে এখান থেকে ফাইনালি ক্যালকুলেশন করলে সিডি সমান কত আসতেছে? 20√2। নাও এটা একটা অপশন আমরা রেখে দিলাম। দেন আবার আসো, আমরা সিডি এর মান পেয়ে গেছি, আমাদের দরকার এখন হচ্ছে এডি। এডি যদি বের করতে যাই, আবার ওই সেম ভাবে সাইন 45, সরি সাইন কেন, এখন কি নিতে হবে? এখানে
অতিভুজ দেওয়া আছে, আমরা ভূমি বের করব। অতিভুজ এবং ভূমির সাথে সম্পর্ক কার? cos, ভূমি বাই অতিভুজ, তাহলে cos 45 ডিগ্রি, ভূমি হচ্ছে AD ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে 20। ক্যালকুলেশন করে দেখো AD এর মানও আমাদের কত আসবে? 20√2। তাহলে হচ্ছে দেখো AD পেয়ে গেছি, AD যদি পাই তাহলে সেখান থেকে আমরা BD বের করব কিভাবে? তাহলে ক্যালকুলেশন করো BD সমান AD এর জন্য কত ছিল? AB এর মান 28 আর AD এর মান 28 প্লাস 20√2 কত আসে? এটা আমরা একটু যোগ করে দেখি। 28 প্লাস 20√2 56.28 56.28 এত। তাহলে আমরা ভূমির মান পেয়ে গেছি। দেখো আমরা ভূমির মান পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের ভূমি। আর সিডি ছিল কি বলতো? সিডি ছিল লম্ব। এখন আসো, তাহলে সেই ক্ষেত্রে আমরা বিসি স্কয়ার পিথাগোরাস থেকে, এখন পিথাগোরাস থেকে আমরা বলতে পারি বিসি স্কয়ার ইকুয়ালস টু, দেখো বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। মান বসাও, বিডি এর মান কত? ওই যে 56.28 তার স্কয়ার প্লাস সিডি এর মান কত পেলাম আমরা? 20√2। তাহলে 20√2 তার স্কয়ার। তাহলে এইখানে যে মানটা পাবো, দেখো এটাকে স্কয়ার এবং এটাকে স্কয়ার করে যোগ করলে আমরা একটা মান পাচ্ছি, তাই না? তাহলে বিসি সমান আমরা কি বলতে পারি? দেখো বিসি স্কয়ার ছিল, আমরা এখান থেকে জাস্ট রুট করে দিব। এই যেটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যানসার, কার বলো তো? বিসি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বলতো কি, অর্থাৎ 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব। ওকে, বুঝতে পারছো সবাই? দেখো তো কোথাও কনফিউশন আছে নাকি? আশা করি আমাদের কোনো কনফিউশন থাকার কথা না। এটা আমাদের বইয়ের একটা ম্যাথ। এই ম্যাথটাতে আমাদের বোঝার মতো অনেক কিছু আছে। সবাই একটু প্রশ্নটা দেখো। প্রশ্নটা বলছে একটা সমবাহু ত্রিভুজ। ওকে গুড। একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু, অভ্যন্তরস্থ মানে কি জানো? অভ্যন্তরস্থ মানে হচ্ছে ভিতরে। কোথায়? ভিতরে। অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে প্রথমেই একটা সমবাহু ত্রিভুজ চিন্তা করতে হবে আমাকে। দেখো আমরা এটা একটা সমবাহু ত্রিভুজ চিন্তা করলাম। তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এ বি সি একটা সমবাহু ত্রিভুজ চিন্তা করলাম, এর অভ্যন্তরস্থ একটা বিন্দু আমরা ধরে নিলাম ও বিন্দু। এই ও বিন্দু থেকে তিনটা বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এ বির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটা ধরলাম, আর ধরো ডি। ও থেকে বিসির উপর লম্ব ধরে নিলাম ই বিন্দু, এবং ও থেকে এসি এর উপর লম্ব ধরে নিলাম এফ। তাহলে তাই যদি হয়, তাহলে যথাক্রমে লম্বর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 6, 7, 8। তাহলে এটা হচ্ছে ধরো 6, আমরা এটাকে ধরলাম 7, এটাকে ধরলাম 8। তাহলে তিনটা লম্ব দূরত্ব। ওকে, এখন এতটুকু আমাদেরকে দেওয়া আছে। তাহলে প্রথমেই যদি বলে নেই এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a। তাহলে সেই কন্ডিশনে আমরা প্রথমেই বলতে পারি ক্ষেত্রফল কত বলতো? সমবাহু ত্রিভুজ সেই ক্ষেত্রে √3/4 ইনটু হচ্ছে a স্কয়ার। নাও 1 নম্বর অপশন আমরা রেখে দিলাম।
এখন আমাদের তো হাতে আর কিছু দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই তাহলে অবশ্যই এখানে আমাদের এই চিত্রের মধ্যে কিছু না কিছু তৈরি করতে হবে। তো সেটা কি? দেখো, প্রত্যেকটা শীর্ষবিন্দু যদি আমরা ও বিন্দু থেকে যুক্ত করে দেই, তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজ অফ এ ও বি, দেখো এটাকে আমরা একটা ত্রিভুজ বলতে পারি। কোনটাকে বলতো? এই যে অংশটাকে, এই অংশটাকে আমরা একটা ত্রিভুজ বলতে পারি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই ওডি সমান 6, এটাকে আমরা লম্ব বলতে পারি, মানে উচ্চতা। আর এ বি সমান হচ্ছে এ, এটাকে আমরা বলতে পারি ভূমি। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা লম্ব বা উচ্চতা, আচ্ছা উচ্চতা বলি, লম্ব বা উচ্চতা আর যদি একটা ভূমি জানি, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, কত? ভূমির মান এ ইন্টু উচ্চতা 6। দেখো ক্যালকুলেশন করলে 3a পাওয়া যায়। দেখো এ ও বি সেম প্রসিডিউরে তোমাদেরকে আমি যদি প্রশ্ন করি, বলতো আমরা ত্রিভুজ অফ বি ও সি, এই ত্রিভুজের জন্য ভূমির মান সেম এ এবং উচ্চতা 7 দেওয়া আছে কিনা? আছে না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের বলতো ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কি এটা লেখা যাবে? হাফ ইন্টু এ ইন্টু হচ্ছে 7। তাহলে ক্যালকুলেশন করলে 7a/2। তাহলে এটা একটা ক্ষেত্রফল ছিল, এটা একটা ক্ষেত্রফল। আরেকটা ত্রিভুজ আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে ত্রিভুজ অফ এ ও সি। ত্রিভুজ অফ এ ও সি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এ, উচ্চতা কত বলতো? উচ্চতা হচ্ছে 8। তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু এ ইন্টু এই উচ্চতা 8। ক্যালকুলেশন করলে দেখো 4a। তাহলে ফাইনালি দেখো এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রে, আমরা যদি বলি এই অংশটা, দেখো তো এই তিনটা অংশে যে আমরা বিভক্ত করছি, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল আর মোট ক্ষেত্রফল পরস্পর কি হওয়া উচিত? সমান। কারণ এই তিনটা অংশে এইভাবে বিভক্ত করছি আমরা, তিনটা অংশ বিভক্ত করলে তিনটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি আর পুরা ত্রিভুজটার ক্ষেত্রফলের সমষ্টি পরস্পর কি হবে বলতো? সমান। তাহলে সেই ক্ষেত্রে আমরা শর্ত মতে এটা কি বলতে পারি যে √3/4 ইন্টু a স্কয়ার, এই ক্ষেত্রফলটা হবে কোন ত্রিভুজের ক্ষেত্রফলের সমান বলতো? ওই যে আমরা একটা 3a পাইছি প্লাস 7a/2 পাইছি প্লাস 4a পাইছি, তাই পাইছি না? তাহলে সেই ক্ষেত্রে বাম পাশে যা আছে থাকুক, √3/4 ইন্টু a স্কয়ার। এখানে ক্যালকুলেশন করো, দেখো তো 2 লসাগু করলে কত আসবে? এটা নিচে 1 আছে, এটা নিচে 1 আছে, 1 দ্বারা করলে 2, 6a প্লাস 7a প্লাস কত? 8a। তাহলে সেই ক্ষেত্রে এখানে √3/4 a স্কয়ার সমান এখানে কত আসবে? 6, 15, 21, 21a/2। তাহলে এক কাজ করি, দেখো কাটাকাটি যদি করি, এই পাশ থেকে একটা a বাদ দিলে এখানে একটা a বাদ চলে যায়, একটা a থাকবে। এখান থেকে 2 বাদ দিলে এখানে 2 কাটলে এখানে 2 থাকবে। এই 2 দ্বারা যদি আমরা এই পাশে গুণ করে দেই, তাহলে √3a, তাহলে √3a ইকুয়ালস আমরা লিখতে পারতেছি কত বলতো? 21 ইন্টু 2। তার মানে a সমান 21 × 42, 42 ডিভাইডেড বাই কত? √3। এই যেটা হচ্ছে আমাদের কিসের দৈর্ঘ্য বলতো? এক বাহুর দৈর্ঘ্য, এখন দেখো যদি আমরা ফাইনালি ক্ষেত্রফলটা বের করতে চাই, ক্ষেত্রফল বের করার জন্য a এর মান পেয়ে গেছি না আমরা। তাহলে সেই ক্ষেত্রে a এর মান হয় আমরা বাম পক্ষে বসাবো অথবা এই যে ডান পক্ষে বসাবো, যে কোনো এক জায়গায় যদি বসাই তাহলে আমরা সেখান থেকে ক্ষেত্রফল পেয়ে যাবো।
বুঝাইতে পারছি? বুঝতে পারছি আমরা সবাই? আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। ওকে, নাও নেক্সট এই প্রশ্নটা আমি তোমাদেরকে জাস্ট একটু বোঝাই দিব, বাট এই প্রশ্নটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে। আমি প্রশ্নটা একটু বোঝাই দিচ্ছি, দেখো, আশা করি তোমরা ধরতে পারবা। প্রথমে আসো, একটা সমকোণী ত্রিভুজ। ওকে, গুড। একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। বুঝছো কি বলছে বলো তো? লম্ব, এই লম্বটা ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে কে কম বলো তো? লম্ব ভূমির এত অংশ থেকে কম। কে কম? লম্বটা কম। আর অতিভুজ ভূমির 4/4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। কে কম? অতিভুজটা কম। তাহলে দেখো দুইটা জায়গাতেই আমরা যদি বলি, দুইটা জায়গাতেই দেখো, এখানেও ভূমির কথা বলছে, এখানেও ভূমির কথা বলছে। তাহলে দুইটা জায়গাতেই কে কমন আছে বলতো? ভূমি। তাহলে প্রথমে এক কাজ করি, আমরা যদি ভূমিটাকে, দেখো এখানে বলেই দিছে যদিও, ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র কি আসবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই নয় কি? তাহলে ফার্স্ট কাজটা হচ্ছে ক্ষেত্রফল বের করতে গেলে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমিটাকে x ধরে নিছে। তাহলে আসো, উচ্চতা বা লম্বের সাথে সম্পর্ক কি? লম্ব হচ্ছে ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে আমরা বলতে পারি এখান থেকে, দেখো লম্ব সমান কত? লম্ব ভূমির এত অংশ, তাহলে x এর কত অংশ? 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, এই যেটা। তাহলে লম্বটা কত হচ্ছে? 11x বাই কত? 12 মাইনাস 6। যদি আমরা একটু সুন্দর করে লিখি, তাহলে 11x মাইনাস 6 কত? 72 ডিভাইডেড বাই 12। এই যে এটা হচ্ছে আমাদের কার মান বলতো? এটা হচ্ছে আমাদের লম্ব বা উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে x আর উচ্চতা হচ্ছে এটা। তাহলে ক নম্বর প্রশ্ন? দেখো তো ক নম্বর প্রশ্ন কি? x এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, বসাই দাও না। ওকে, দেন তারপর আসো, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ভূমির দৈর্ঘ্য তুমি কিভাবে নির্ণয় করবা? ভূমির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের একটাই অপশন আছে, কারণ এখানে ক্ষেত্রফলের মান দেওয়া নাই, কোনো কিছু দেওয়া নাই। একমাত্র অপশন আছে ভূমি আছে, লম্ব আছে, এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অতিভুজ। তার মানে আমরা 2 নাম্বার ভূমির দৈর্ঘ্য বের করতে যাই সুবিধা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে আমরা পিথাগোরাস ব্যবহার করব। তাহলে ভূমির দৈর্ঘ্য বের করতে যাই আমরা কি করব? প্রথমে পিথাগোরাস ব্যবহার করব। পিথাগোরাস দ্যাট মিন কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই যে হচ্ছে আমাদের ভূমি x, আর এই যে হচ্ছে লম্ব। তাহলে বাকি রয়ে গেছে কি শুধু বলতো? অতিভুজ। তাহলে অতিভুজটা বের করতে গেলে অতিভুজ সমান কি লেখা যাবে বলতো? অতিভুজ কি? x এর অর্থাৎ ভূমি এর কত অংশ? 4/3 অংশ থেকে কত কম? 3 সেন্টিমিটার কম, মাইনাস 3। তাহলে অতিভুজটা কত আসবে? 4x মাইনাস 9 ডিভাইডেড বাই 3। এই যেটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, আর এই যে এক্সটা হচ্ছে আমাদের ভূমিটা হচ্ছে আমাদের কি? x। এটা ভূমি, অতিভুজ, লম্ব। পিথাগোরাস বসাও, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে কি পাওয়া যাবে? ভূমি। x এর মান বের করলে ভূমি পাওয়া যাবে। দেন গ নম্বর প্রশ্ন বলছে, ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই অঙ্কটা আপনারা করিবেন স্যার। ওকে, নাও কারো কোনো কনফিউশন আছে? তাহলে এই ছিল হচ্ছে আমাদের 16.1। এইটুকু হচ্ছে আমাদের পরিমিতির প্রথম অংশ। আশা করি তোমরা সবগুলো অঙ্কই বুঝতে পারছো। তো আমি তোমাদেরকে বলবো, প্রথমেই তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে প্রথম কাজ, আমাদের সূত্রগুলাকে খুব সুন্দর করে ভালো করে বুঝবা,
দেন সেটাকে কয়েকবার খাতায় লিখবা যাতে করে আমাদের মনে থাকে, দেন অঙ্কগুলো একবার করে দেখবা। তোমরা যদি তোমাদের 16.1 এর জন্য প্রথম কাজ সূত্র খুব সুন্দর করে বোঝা, দেন উদাহরণে যে ম্যাথগুলা করে দেওয়া আছে সেগুলো যদি ভালো করে দেখো, দেন তোমরা অনুশীলনী প্র্যাকটিস করো, তাহলে সেটা দেখবা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে চ্যাপ্টারটা। ওকে, তাহলে এই ছিল আমাদের পরিমিতির প্রথম অংশ। ধন্যবাদ।